নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক প্রোফাইলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2025 টেস্ট পেপার থেকে মাত্র 2টি পেজের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস তোমাদের সাথে আলোচনা করব। আমাদের আগের প্রত্যেকটা পেজের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, আমি তোমাদেরকে বলবো দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা ভালো করে বুঝে নেবে, শুনে নেবে এবং দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। একবার দেখে যদি বুঝতে না পারো ফের দেখো, কোনো অসুবিধা নাই, কারণ এটা ফ্রি ভিডিও। দেখার পরেও যদি বুঝতে না পারো, দেখো আমার ফোন নাম্বার দেওয়া আছে, যেখানে সার্চ করবে সেখানেই আমার ফোন নাম্বার পেয়ে যাবে। তোমরা সেই ফোন নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলো, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। বন্ধুরা, তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত শুনবে আর দেখবে এবং বোঝার চেষ্টা করবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি সত্যিই শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস 1 into 3 = 3। 3টি থাকবে এবং 3 নাম্বার থাকবে। 3 নাম্বারই তোমরা পেয়ে যাবে। কখন পেয়ে যাবে? যখন তোমরা আমার এই ভিডিওটা ভালো করে শুনবে আর বোঝার চেষ্টা করবে, তখন তোমরা 3 নাম্বার পেয়ে যাবে। কিছুই নয়, ভীষণ সহজ ব্যাপার। আমি তোমাদের বলে দেবো শূন্যস্থানে কোন ভাবটা বসছে এবং সেই ভাবটা বসলো কেন। বাকি যে দুটো ভার্ব দেয়া থাকবে, সেই দুটো ভার্ব বসলো না কেন তার কারণও বলে দেবো। তার মানে কি, তোমাদের প্রচুর অ্যাডভান্টেজ এখানে, শেখার ভীষণ বড় অ্যাডভান্টেজ। কারণ এখানে শুধু তুমি শিখতে পারবে না যে কোনটা বসছে, এটাও শিখতে পারবে যে কেন তারা বসলো না, তারা কি আদৌ বসতে পারতো, কেন বসলো না তার কারণও তোমরা বুঝতে পারবে, যাতে করে যাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম পড়ুক না কেন তোমরা সহজেই করতে পারবে। প্রথম পেজ নাম্বার 978, 978 পেজ, কিন্তু গ্রামার আছে 981 পেজেতে গ্রামার আছে। পড়ছি, দেখো। আই অ্যালং হুইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে, 3টে ভার্ব আছে, গন, ওয়েন্ট, গো, টু এনজয় দ্য ক্রিকেট ম্যাচ। আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলাম বা আনন্দ উপভোগ করতে গিয়েছিলাম। এবার দেখো 3টে ভার্বের মধ্যে কার কার বসার সম্ভাবনা আছে। গন, জিওএনই গন, কখনো মেন ভার্ব রূপে বসতে পারে না। অবশ্যই বসতে পারে যদি গনের আগে কোনো অক্সিলারি ভার্ব থাকে, তখন কিন্তু গনটা মেন ভার্ব রূপে বসবে। গন শুধুমাত্র সিঙ্গেল একটা ওয়ার্ড কখনো মেন ভার্ব রূপে বসতে পারে না। বোঝাতে পারলাম না? সুতরাং গন উঠে যাবে। কারণ কোনো এমন একটা টেন্স বলো, সেই টেন্সে সাবজেক্টের পরেই ভিথিরি বসছে, তোমরা কোথাও দেখাতে পারবে না। সুতরাং এর প্রাধান্য চলে গেল। নেক্সট আমি আসছি গো। যদি বলি আমি গোটা, তাহলে গোটা বসবে? অবশ্যই বসবে। যদি গোটা বসে তখন তার মানেটা হবে আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট ম্যাচ আনন্দ উপভোগ করতে যাই। এবার বলো, যাই বলতে অবশ্যই ঠিক আছে, যাই বলতে 100% ঠিক আছে, কিন্তু এখানে সিচুয়েশানটা হচ্ছে কি, মানে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলাম, আনন্দ উপভোগ করতে গিয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে আমি প্রতিনিয়ত যাই, সেই জিনিসটা বোঝাচ্ছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, দাদা তুমি তাহলে কি বুঝতে পারছো যে গিয়েছিলাম হবে না যাই হবে? দেখো, সেটা বোঝার জন্য তোমাদের কিন্তু শেষ পর্যন্ত ভালো করে পড়তে হবে। শেষে পড়ছি, হোয়েন, যখন, উই, আমরা, যখন আমরা, তার মানে কি, যখন আমরা মানে কি, দেখতে গিয়েছিলাম, যখন আমরা পৌঁছেছিলাম। দেখতে গিয়েছিলাম মানে পাস্ট টেন্স, তারপরেই তো লেখা আছে যখন আমরা সেখানে পৌঁছেছিলাম। তার মানে কি, প্রতিনিয়ত ঘটনা নয়, একটা পার্টিকুলার ঘটনা যেটা ঘটে গেছে, সেই ঘটনাটা ফের ব্যাখ্যা করছে এখানে। তাই এখানে হবে গো, হবে না, এখানে হবে ওয়েন্ট। আমি আমার বন্ধুদের সঙ্গে
একটি ক্রিকেট ম্যাচ আনন্দ উপভোগ করতে গিয়েছিলাম। হোয়েন যখন আমরা পৌঁছেছিলাম, 3টে ভার্ব আছে, হ্যাভ রিচড, রিচিং, রিচড দ্য স্টেডিয়াম। যখন আমরা স্টেডিয়ামে পৌঁছেছিলাম, দেখো প্রথম ভার্বটা কি বসলো, ওয়েন্ট বসলো, এটা কিসে আছে, V2A-তে আছে। তার মানে কি, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। যখন পাস্ট টেন্স বসে গেল, তোমাদেরকে মাথায় তুলে নিতে হবে, মাথায় ধরে রাখতে হবে, বা মাথায় তোমাদের ভেবে নিতে হবে যে পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে মানে কি, পুরোটাই পাস্ট টেন্সে হওয়ার সম্ভাবনা কিন্তু 100% থাকবেই। এবার যদি কোনো সিচুয়েশান চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হতে পারে, কিন্তু বেশিরভাগটাই ম্যাক্সিমামটাই কিন্তু এখানে পাস্ট টেন্সে হবে। বুঝতে পারলাম? তাহলে হোয়েন আমরা, এখানে কোন কোন ভার্ব বসতে পারে, হ্যাভ রিচড বসতে পারে, অফকোর্স বসতে পারে, রিচিং বসতে পারে না। কেন বলো তো? রিচিং মানে এমন একটা টেন্স বলো যে টেন্সে সাবজেক্টের পরেই ভার্বযুক্ত আইএনজি বসে, কোনো টেন্স দেখাতে পারবে? মোটেই না। কেননা ভার্বযুক্ত আইএনজির আগে সবসময় একটা অক্সিলারি ভার্ব আসবে, তবেই কিন্তু ভার্বযুক্ত আইএনজিটা প্রাধান্য পাবে, কিন্তু এখানে সেরকম জিনিস নাই, তাই প্রাধান্য পায়নি। রিচড বসবে, অবশ্যই বসতে পারে। এবার জিনিসটা দেখো, প্রথমটা কি ছিল, ওয়েন্ট মানে গিয়েছিলাম, পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে গিয়েছিলাম মানে কি, পাস্ট টেন্সই ঘটনা ঘটছে, তাই না? তাহলে তখন হবে রিচড বসবে, আর ESH রিচড, যখন আমরা সেখানে পৌঁছেছিলাম। হ্যাভ রিচড মানে কি, প্রেজেন্ট টেন্সের ঘটনা, পৌঁছেছি, যখন আমরা সেখানে পৌঁছেছি মানে কি, পৌঁছে গেছি, মানে পৌঁছে কাজ স্টপ হয়ে গেছে। কিন্তু এখানে যখন আমরা পৌঁছেছিলাম হবে, কেন তখন গিয়েছিলাম, তারপরে এখানে অবস্থা ছিলাম। তার মানে হোয়েন উই রিচ দ্য স্টেডিয়াম, যখন আমরা স্টেডিয়ামে পৌঁছেছিলাম, রিঙ্কু সিং, ভীষণ বড় ক্রিকেটার, আমার ফেভারিট একজন, রিঙ্কু সিং তখন কী করছিল, দেখো ঘটনাটা ভালো করে দেখো, যখন আমরা সেখানে পৌঁছেছিলাম আমরা দেখছিলাম রিঙ্কু সিং ব্যাট করিতেছিল। তার মানে ব্যাট করছিল নয়, ব্যাট করিতেছিল। করছিল বললে কি ভুল হবে? না, করছিল বললে সত্যিই ভুল হবে। কেন? তিনি তখন ব্যাটটা করিতেছিলেন, মানে পাস্ট টেন্সে ঘটনাটা ঘটিতেছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে হবে ওয়াজ ব্যাটিং। বুঝতে পারলাম না? কারণ একটা তো রিচড পাস্ট টেন্স বসে গেছে, যখন আমরা সেখানে পৌঁছেছিলাম মানে পৌঁছে গেছি, কিন্তু কাজটা স্টপ হয়ে গেছে, থেমে গেছে। কিন্তু তখন দেখলাম যে রিঙ্কু সিং ব্যাটিং করিতেছিল মানে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে বসলো ওয়াজ ব্যাটিং। বুঝতে পারলাম না? ব্যাটেরটা বসবে না, কেন? সিম্পল পাস্ট হবে না, কারণ সিম্পল পাস্ট মানে কি, কাজটা করছিল, কিন্তু এখানে কাজটা করিতেছিল, মানে ব্যাটিংটা তিনি করিতেছিলেন, তাই এখানে ওয়াজ ব্যাটিং বসালাম। অ্যান্ড সুনীল ওয়াজ অ্যাট নন স্ট্রাইকার এন্ড, এবং সে নন স্ট্রাইকারের দিকে ছিল। বুঝতে পারলাম? এবার শুরু করছি চুলচেরা বিশ্লেষণ। আই অ্যালং হুইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে। এখানে অ্যান্ড লিখলেও ভালো হতো, কিন্তু অ্যান্ড লিখলে কী হতো জিনিসটা, আই অ্যালং হুইথ মাই ফ্রেন্ড আর আই অ্যান্ড মাই ফ্রেন্ড এর মধ্যে ডিফারেন্স আছে। দেখো, আই অ্যান্ড মাই ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড, আবার লিখছি আই অ্যালং হুইথ মাই ফ্রেন্ড, এর মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে। প্রথমটার ক্ষেত্রে চেঞ্জ করতে দাও কালারটা, প্রথমটা মানে আই অ্যান্ড মাই ফ্রেন্ড, এর ক্ষেত্রে কিন্তু দুটো সাবজেক্ট, আই সাবজেক্ট, মাই ফ্রেন্ড সাবজেক্ট, দুটো সাবজেক্ট হয়ে প্লুরাল হয়ে গেছে। তাহলে যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বটা কী হবে, ভার্বটা নিশ্চয়ই প্লুরাল হবে। এখানে দেখো আইটা সাবজেক্ট, অ্যালং হুইথটা যেই বসে গেছে, মাই ফ্রেন্ডটা অফকোর্স সাবজেক্ট, অ্যালং আই আর মাই ফ্রেন্ডটা অফকোর্স সাবজেক্ট, কিন্তু অ্যালং হুইথটা যে বসে গেছে তখন কিন্তু সাবজেক্ট হিসেবে প্রাধান্য পাবে আয়ের, কিন্তু তখন মাই ফ্রেন্ডের প্রাধান্য কমে যাবে, তখন বসবে আই, এবং তখন যে ভার্বটা বসবে সে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার বসবে, কারণ আই তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আইটা অবশ্যই বসার পর কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার বসবে। বুঝতে পারলাম না? যদি অ্যান্ড থাকে তাহলে কিন্তু প্লুরাল ভার্ব বসবে, অ্যালং হুইথ থাকলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে সিঙ্গুলার ভার্ব বসবে। এই হচ্ছে ডিফারেন্স। আর এখানে বলার মতো আছে কি জানো তো, অ্যালং হুইথ এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। অ্যালং হুইথ অ্যাডভার্ব ফর্ম মানে সাথে বা সঙ্গে এরকম বোঝায়, মানে হুইথ। মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। এবার এখানে বসেছিলাম উত্তর ওয়েনটা V2A-তে আছে, V1 গো আমরা সকলে জানি, আর V3 গন, GON গন। হ্যাঁ, টু এনজয় মানে কি, উপভোগ করতে গেছিলাম, আনন্দ উপভোগ করা। টু এনজয় এটা ইনফিনিটিভে আছে, টু এনজয়টা। এর ভালো যদি তোমরা সিনোনিম চাও, আমি বলবো রেলিস মানে উপভোগ করা, RELISH রিলিজ করতে পারো, বা আর একটা আছে রিভেল করতে পারো, REVEL রিভেল, এগুলো হচ্ছে ভালো সিনোনিম। দ্য ক্রিকেট ম্যাচটি।
দ্য ক্রিকেট ম্যাচ কেন বসছে? ক্রিকেট ম্যাচটা নির্দিষ্ট করে বলছে ভারত অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে, তাই দা বসে গেল। এবার দেখো আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে যে হোয়েন থাকা মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্স উল্লেখ করবে, তাই এখানে পাস্ট টেন্স হিসেবে রিচড বসে গেছে। হোয়েন, দেখো হোয়েন উই রিচ দ্য স্টেডিয়াম একটা পার্ট, তারপর রিঙ্কু থেকে এন্ড পর্যন্ত একটা পার্ট, তার মানে এটা কিসে আছে? ক্লজে আছে। এটা ক্লজে করা আছে এবং এই ক্লজটার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনো অ্যাডজেক্টিভ ক্লজ নয়, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? হোয়েনটা জাস্ট কোনো টাইমের পরে বসে নেই, হোয়েনটা শুধুমাত্র দুটো সেন্টেন্সকে সংযুক্ত করতে হোয়েনটা প্রথমে প্রাধান্য পেয়েছে, তাই হোয়েনটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে হোয়েন বসে গেল। উই আমরা, রিচ মানে পৌঁছেছিলাম ভার্ব ফর্মে আছে, এটা V2 আছে, এর V1 রিচ REACH রিচ, V2 রিচড REACHD রিচড, আর V3ও কিন্তু সেম টু সেম। রিচ মানে পৌঁছেছিলাম ভার্ব ফর্ম, এর ভালো যদি সিনোনিম চাও আমি বলবো অ্যারাইভ, ARRIVE, অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভ মানে কি? পৌঁছানো। দ্য স্টেডিয়াম, স্টেডিয়ামে পৌঁছেছিলাম, স্টেডিয়ামটা নাউন ফর্ম, এর মানে খেলার ময়দান মানে প্লেগ্রাউন্ড, GROUND, প্লেগ্রাউন্ড। রিঙ্কু সিং ইন্ডিয়ান ক্রিকেটার একজন, এখানে উত্তর করেছিলাম ওয়াজ ব্যাটিং। কেন? তিনি ব্যাটিং করিতেছিলেন, তাই ওয়াজ ব্যাটিং বসে গেছে। এখানে ব্যাটটা ভার্ব ফর্মে আছে, ব্যাট তো নাউন ফর্ম, কিন্তু ব্যাট করা মানে হচ্ছে ভার্ব ফর্ম। ব্যাট থেকে হবে ব্যাটেড, BATTED, ব্যাটেড, তোমরা V2টা দেখতে পাচ্ছ, ব্যাটেড হবে, আর V3ও কিন্তু ব্যাটেড। ওকে, অ্যান্ড সুনীল কোথায় ছিল? ওয়াজ অ্যাট নন স্ট্রাইকারের দিকে ছিল। এবার দেখো অ্যাডটা কেন বসছে? একটা নির্দিষ্ট পজিশন, স্ট্রাইকারের পজিশন এইটা, নন স্ট্রাইকারের পজিশন এইটা, তাহলে একটা নির্দিষ্ট পজিশন, তাহলে পজিশন বলতে অ্যাড বসে, তাই অ্যাডটা এখানে বসে গেছে। দেখো আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। কতটা বুঝতে পারলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তোমরা তো কিছু জানাওনি, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আরও ভালো করে বুঝতে পেরেছো, বা কোথাও খামতি থাকলে অবশ্যই বলবে। এবার শুরু করছি দ্বিতীয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে শোনো। নেক্সট পেজ নাম্বার 991, কিন্তু গ্রামার আছে 994 পেজেতে গ্রামার আছে। এখানে আলাদা করে দেওয়া আছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে দেওয়া আছে। ফার্স্ট নাম্বার 1, অ্যান এক্সপ্রেস ট্রেন, একটি এক্সপ্রেস মানে দ্রুতগামী ট্রেন, তিনটে ভার্ব আছে কলিডেড, ওয়াজ কলিডেড উইথ এ প্যাসেঞ্জার ট্রেন। এবার দেখো কে বসার এখানে যোগ্য। যদি আমি বলি কলিডস বসবেই, কলিডেডও বসবে, ওয়াজ কলিডেডও বসবে, তিনটেই বসবে, তাহলে বাদ যাবে কি? তার জন্য আবার ব্যাখ্যা করতে হবে, ভালো করে শোনো। অ্যান এক্সপ্রেস ট্রেন, একটি এক্সপ্রেস ট্রেন, যদি আমি কলিডস বসাই তখন মানেটা হবে ধাক্কা মারি প্যাসেঞ্জার ট্রেনের সাথে। ভালো করে শোনো, কলিজটা কিসে আছে বলতো? কলিজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের কাজ কি? যেমন দ্য সান রাইজেস ডেলি, সূর্য প্রতিদিন ওঠে। প্রতিদিন ওঠে মানে কি? প্রতিনিয়ত ঘটনাটা ঘটছে, তাই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এখানে আমাকে বলো, একটা এক্সপ্রেস ট্রেন কি প্রতিদিন প্যাসেঞ্জার ট্রেনকে মেরে দেয় ধাক্কা? মোটেই না, সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। তাহলে কলিডসটা কেটে গেল। বোঝাতে পারলাম না? ওয়াজ কলিডেড যদি বসাই তাহলে তখন কী হবে? একটি এক্সপ্রেস ট্রেন কি ধাক্কা মেরেছিল প্যাসেঞ্জার ট্রেনের সাথে, কেমন মানে এটা হচ্ছে? যদি হুইতের জায়গায় বাই লেখা থাকতো তাহলে কিন্তু বসতো অ্যান এক্সপ্রেস ট্রেন ওয়াজ কলিডেড বাই প্যাসেঞ্জার ট্রেন, একটি এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা মারা হয়েছে প্যাসেঞ্জার ট্রেনের দ্বারা, তখন কিন্তু এটা বসতো ওয়াজ কলিডেড বসতো। কখন বসতো? যদি হুইথটা যদি বাই হয়ে যেত তখন বসতো, ঠিক আছে তো? কিন্তু তাই সেই ক্ষেত্রে যেহেতু এখানে বাই দেওয়া নাই, হুইথ দেওয়া আছে, এবং হুইথটা কাজ করছে সাবজেক্টিভ ক্ষেত্রে কাজ করছে, এবং এখানে সাবজেক্টের প্রাধান্য আছে, তাই এখানে ওয়াজ কলিডেডটা বসলো না। তাহলে বসার চান্স কার আছে? 100% কার আছে? কলিডেড মানে কি? ধাক্কা মেরেছিল, পাস্ট টেন্সে ধাক্কা মেরেছিল। অ্যান এক্সপ্রেস ট্রেন, একটি এক্সপ্রেস ট্রেন কলিডেড উইথ এ প্যাসেঞ্জার ট্রেন, এটি প্যাসেঞ্জার ট্রেনকে ধাক্কা মেরেছিল, প্যাসেঞ্জার ট্রেনের সাথে ধাক্কা মেরেছিল। ওকে, তাহলে এখানে কলিডেড বসে গেল। কলিডেডটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণে আসি, কলিডেড কিসে আছে? কলিড এখানে V2 আছে, এর V1 কি? কলিড, COLLIDE, ঠিক লিখছি তো আমি দেখে নিই একবার, COLLIDE কলিড ভার্ব ফর্ম। এর V2 কি? কলিডেড হয়ে যাবে, ED যোগ হবে, আর V3 কি? সেম টু সেম কলিডেড। যদি এর ভালো সিনোনিম চাও আমি বলো ড্যাশ, DSH ড্যাশ মানে কি? সজোরে ধাক্কা মারা। এবার এখানে কেন হুইথটা বসেছে? কার সাথে মেরেছে? প্যাসেঞ্জার ট্রেনের সাথে মেরেছে, সাথে মানে কি? হুইথ, তাই হুইথটা বসে গেছে। ওকে, নেক্সট নাম্বার 2, দ্য ফাইনাল এক্সামিনেশান, আমাদের যে চূড়ান্ত পরীক্ষা, তিনটে ভার্ব আছে ওয়াজ,
হ্যাড বিন উইল বি হেল্ড ইন দ্য নেক্সট ইয়ার। আমাদের ফাইনাল পরীক্ষা পরের বছর অনুষ্ঠিত হবে। দেখো শেষেতে একটা শব্দ আছে নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মানে কি? আগামী বছর। আগামী মানে কি? যে বছরটা আসতে চলেছে 2025 সাল। সকলকে 2025 সালের আগাম শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, ভালোবাসা জানাই। প্রত্যেকে 2025 সাল খুব সুন্দর করে কাটাও। 2025 সাল সকলের জন্য একটা ভালো বছর হতে চলেছে। হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ওকে, তো নেক্সট ইয়ার মানে কি? নেক্সট মানে আগামী বছর, যে বছরটা এখনও আসেনি। তার মানে কি? যেটা আসেনি সেটা কি? সেটা ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স মানে কি? ভাবটাও ফিউচার টেন্স হবে। তার মানে বাকিগুলো সব উঠে যাবে। বাকিগুলো কে আছে? ওয়াজ পাস্ট টেন্স উঠে গেল, হ্যাড বিন পাস্ট টেন্স উঠে গেল। তাহলে বসবে কি? উইল বি হেল্ড। দ্য ফাইনাল এক্সামিনেশান উইল বি হেল্ড ইন দ্য নেক্সট ইয়ার। চূড়ান্ত পরীক্ষা আমাদের পরের বছর অনুষ্ঠিত হবে। উইল বি হেল্ড ইন দ্য নেক্সট ইয়ার, পরের বছর অনুষ্ঠিত হবে। এবার এখানে উইল বি হেল্ড এটা প্যাসিভ ভয়েসে করা আছে, কারণ ফাইনাল পরীক্ষাটা কারোর দ্বারা পরিচালনা করা হবে, কারোর দ্বারা অনুষ্ঠিত করা হবে, তাই উইল বি হেল্ড করা আছে। হেল্ড কিসে আছে? হেল্ড এখানে V3-তে আছে। এর V1 হোল্ড আর V3 হেল্ড আর V2ও হেল্ড। ওকে, এ হচ্ছে ব্যাপার, মানে অনুষ্ঠিত হওয়া। আর অনুষ্ঠিত হওয়ার ভালো সিনোনিম কি? ভালো সিনোনিম, এটা ভার্ব ফর্মে আছে, তো সিনোনিম হচ্ছে এক্সিকিউট। EXECUT, এক্সিকিউট মানে কার্য সম্পাদন করা, মানে অনুষ্ঠিত হওয়া। বা যদি অনুষ্ঠিত হওয়ারই ভালো সিনোনিম চাই তাহলে বলো পারফর্ম, PERFORM, পারফর্ম মানে অনুষ্ঠিত হওয়া। হ্যাঁ, আর একটা ভালো আছে অবজার্ভ, OBSERVE, অবজার্ভ মানে অ্যাকচুয়ালি পালন করা, মানে অনুষ্ঠিত হওয়া। নেক্সট মানে পরের বছর। ফাইনালটা কি? ফাইনাল এখানে অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে। ফাইনালটা এখানে অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে, মানে চূড়ান্ত, মানে আলটিমেট হতে পারে, অথবা হতে পারে লাস্ট, LAST, লাস্ট মানে চূড়ান্ত হতে পারে। এই হচ্ছে ব্যাপার। এখানে বসে গেল উইল বি। নেক্সট নাম্বার 3, লুক অ্যাট দিস ব্ল্যাক ক্লাউডস। কালো মেঘের দিকে তাকাও। এই পুরো সেন্টেন্সটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্সে বলা আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। লুক অ্যাট দিস ব্ল্যাক ক্লাউডস। কালো মেঘের দিকে তাকাও। কেন? কারণ বৃষ্টি হবে। বিকজ কেন? ইটের পর কে বসবে? উড বসবে, ইজ গোয়িং টু উইল বি, এখানে সবই বসবে। তার মানে এখানে বসতে কোনটা হবে? ইট ইজ গোয়িং টু রেন। ইট ইজ গোয়িং, কালো মেঘের দিকে তাকাও, এখানে বৃষ্টি হতে চলেছে। দেখো কালো মেঘের দিকে তাকাও, বৃষ্টি হতে চলেছে মানে কি? এখনো বৃষ্টি হয়নি, মানে হবে, মানে ফিউচারে বসার কথা, কিন্তু ফিউচার তো এখানে উল্লেখ করা আছে উইল বি, তাহলে বসলো না কেন? আবার দেখো ইট উইল বি রেন, এটা কেমন হজম হচ্ছে না? উইল বি কখন বসে বলো তো? উইল বি বসে এক ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি বসে, অথবা প্যাসিভ ভয়েসে সিম্পল ফিউচারের ক্ষেত্রে উইল বি বসে। আর প্যাসিভ ভয়েসে যদি উইল বি বসে তখন যে ভার্বটা বসবে, মানে মেন ভার্বটা, তার V3 হবে। যদি আমি এখানে রেনটাকে মেন ভার্ব ধরি, কিন্তু রেনটা এখানে V1-এ আছে, সুতরাং উইল বি বসবে না। আমি যদি বলি উইল বিটা কন্টিনিউয়াস টেন্স হিসাবে বসবে, তাহলে কি বসবে? উইল বি যদি বসে কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তাহলে কি এখানে রেনের সঙ্গে আইএনজি করা আছে? কিছুই করা নেই, তাহলে বসবে না। ইট উড রেন মানে কি? বৃষ্টি হবে, মানে বহু প্রাচীনকালে হতে পারে, মানে অতীতকালে হতে পারে, সেটা কিন্তু সম্ভব নয়। মানে মেঘ ধরেছে, বৃষ্টি জাস্ট হবে, তখন কি বসবে? তখন জাস্ট বসে যাবে, তখন শুধুমাত্র বসে যাবে ইজ গোয়িং টু রেন। আর আমরা বলেছিলাম ইজ গোয়িং টু, এটা কিসের গঠন বলো তো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা নাম আছে প্রগ্রেসিভ, PROGRESSIVE, প্রগ্রেসিভ বলা হয়। কেন? কারণ এটা সবসময় ফিউচারকে উল্লেখ করে, তাই এর নাম হচ্ছে প্রগ্রেসিভ। তার মানে ইজ গোয়িং টু রেন মানে কি? সেটা ফিউচারই তো হতে চলেছে, বৃষ্টি হবে, মানে বৃষ্টি হতে চলেছে। ইজ গোয়িং টু রেন মানে বৃষ্টি হতে চলেছে। দেখো 2 এর পর সবসময় V1 বসে, তাহলে 2 এর পর V1 তো রেন তো V1, তাহলে V1ই আছে, তাহলে তো সম্পূর্ণ হয়ে গেল আমাদের সমস্ত নিয়ম কানুন, তাই না? তাহলে এখানে বসবে ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হতে চলেছে। লুক ভার্ব ফর্মে আছে। লুক অ্যাট মানে কি? তাকানো কোনো নির্দিষ্ট জিনিসের দিকে, কালো মেঘের দিকে, তাই অ্যাড বসে গেছে। ক্লাউডস মানে মেঘ। ইট ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হতে চলেছে। রেনটা V1-এ আছে। এর ভালো সিনোনিম সাওয়ার, SHOWER, সাওয়ার মানে বৃষ্টি হওয়া। ওকে, এ হচ্ছে ব্যাপার। বন্ধুরা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং তোমরা শুনলে শেষ পর্যন্ত। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে আমাকে, কারণ সমস্যা যত আসবে তত কিন্তু যেন বাঁচার চাহিদা বেড়ে যায়। সমস্যা এলে তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে কিন্তু সমস্যা তোমার ওপর হাবি হয়ে যাবে, মানে তোমার ওপর চেপে তোমার রক্ত চুষে তোমাকে রোগা পাতলা করে দেবে। কিন্তু আমি চাই যত বেশি সমস্যা আসবে তত বেশি যেন তুমি কঠোর হও, তাহলে দেখবে একদিন সমস্যায় তোমাকে ছেড়ে চলে গেছে। আমি নাম্বারটাই ভুলে গেলাম, 9547275243। তো সমস্যা আসা ভালো, কারণ সমস্যা এলে মানুষ অনেক সচেতন হয়ে পড়ে, অনেক অ্যালার্ট হয়ে পড়ে, যাতে করে সে মানে সমস্যার মোকাবিলা করতে পারে। সমস্যার থেকে একদম ছুটবে না, সমস্যাকে বলবে চলাই লড়ে নেবো, দেখবে সমস্যা আর কোনোদিনই আসবে না।
এটা আমার একটা বিশ্বাস। তো বন্ধুরা, তোমরা জানো প্রত্যেকে নতুন বছর আসতে চলেছে। আমরা 2024 সাল 365 দিনটাকে আজকে আমরা আর কয়েকদিনের মধ্যে শেষ করতে চলেছি। আজকে 29 তারিখ, কাল 30 আর 31 তারিখ। পুরো একটা বছর আমরা কভার করে ফেললাম। যে যার মতো করে আনন্দ করেছি, যে যার মতো করে পরিশ্রম করেছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। এখনও নতুন বছর আসতে চলেছে। আমাদের জীবন তো থেমে থাকার নয়, জীবন চলতেই থাকবে, চলতেই থাকবে। যতক্ষণ না প্রাণ শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু জীবন চলতেই থাকবে। জীবনে অনেক উত্থান পতন আসবে, কিন্তু আমাদের কাজ কি একটাই, যতই উত্থান পতন আসুন না কেন আমরা কিন্তু লড়বো, আর লড়তেই হবে। না লড়লে কিছু পাওয়া যাবে না। সুতরাং পরিশ্রম, সংঘর্ষ এগুলো তো জীবনের একটা পার্ট। সুতরাং একদম থেমে থাকবে না জীবনে, সবসময় আনন্দ উপভোগ করবে, জীবনটাকে নিজের মতো করে কাটাবে। কারণ জীবনটা প্রত্যেকের কাছে একটা স্বপ্ন। কারণ আমরা যদি একটা কয়েকশো কোটি টাকা দামের গাড়ি কিনি, তাহলে সেটা কত যত্ন করে রাখি বলো তো, তাই না? তেমনি আমাদের জীবনটা হচ্ছে সেই সমস্ত কোটি কোটি টাকার গাড়ির থেকেও বেশি মূল্যবান। সুতরাং আমাদেরকেও জীবনটাকে সুন্দর করে ভালোবাসতে হবে, সুন্দর করে গড়ে তুলতে হবে, নিজের মতো করে মানুষ করতে হবে, তবেই না জীবনে সাকসেস আসবে। তো প্রত্যেককে নতুন বছরের প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানাই, এবং প্রত্যেকে খুব ভালোভাবে নতুন বছর কাটাবে। যে যেন মনের মতো করে স্বপ্ন পূরণ করবে, কারোর অধীনে বা কারোর চাপে পড়ে কোনো কিছু করতে যাবে না। কারণ তোমার জীবন তোমার হাতে আছে। দেখো তুমি কি করতে চাও। অবশ্যই পিতামাতাকে মেনে চলবে, গুরুজনদের সম্মান ভক্তি করবে, টিচারদেরকে সম্মান ভক্তি করবে, প্রত্যেককে মেনে চলবে, কিন্তু নিজের মতো করে কাজ করবে এবং নিজের স্বপ্ন পূরণ করবে। জীবনে কোনো থেমে থাকবে না, সবসময় চলতে থাকবে, চলতে থাকবে। নদীর জল কখনো থেমে থাকে না, সবসময় গড়িয়ে যায়, গড়িয়ে যায়, গড়িয়ে যায়, বয়ে যায়। সুতরাং সেরকম একদম থাকবে, জীবন কাটাবে, পরিশ্রম করবে, ভালো করে মন দিয়ে পরিশ্রম করো, পরীক্ষা দাও ভালো করে। তো আজকের মতো আমাদের তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের আর সময় নাই, আর তো 2 দিন সময় আছে। এবার নিজের মতো করে আনন্দ করো, ফুর্তি করো, মজা করো, পিকনিক করো, ফিস্ট করো, নিজের মতো করে পড়াশোনা করো। এরপর হয়তো আমি আর এবিটির ওপর, টেস্ট পেপারের ওপর কোনো আলোচনা করব না, বা কোনো ক্লাস হবে না। তো নিজেরা পড়াশোনা করবে। যদি কিছু সমস্যা হয়, বাই চান্স হঠাৎ করে কিছু সমস্যা হচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ হচ্ছে, আমি মনে করি তোমরা ফোন করে কন্ট্যাক্ট করবে, তাহলে কিন্তু সরাসরি কথা হবে, তোমার মনের ভাবটাও আমি বুঝতে পারবো, এবং সমস্যার সমাধানটা একদম মুখোমুখি হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে হলে কী হয়, কখন আমি হোয়াটসঅ্যাপ খুলবো, কখন দেখবো, সে একটা সমস্যা থাকে। সুতরাং অবশ্যই কিন্তু তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করে নেবে। আর বলবো, যদি কেউ পড়তে চাও, মানে ধরো তোমরা তো এখন সব পড়া শেষ হয়ে গেছে, তা তোমাদেরকে বলছি না, তোমার ভাই বোন আত্মীয় পরিজন যদি কেউ পড়তে চায় অনলাইন বা অফলাইনে, অবশ্যই যোগাযোগ করবে, এই দুটো নাম্বারে যোগাযোগ করবে। আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেব এবং সাধ্যমতো শেখানোর চেষ্টা করব। কারণ আমার একটাই উদ্দেশ্য, আমি চাই যেন আমার মতো প্রত্যেকটা ছেলে আমার চেয়েও যেন দ্বিগুণ বা আমার চেয়েও যেন 10 গুণ পরিমাণে আরও বেশি অনেক উন্নতি করতে পারে। তারা যেন নিজের নাম, নিজের গ্রামের নাম, নিজের বাবা মার নাম, নিজের দেশের নামকে যেন আরও উজ্জ্বল করতে পারে, সেটাই আমি প্রত্যেকের কাছে কামনা করি, এবং প্রত্যেকে সেটা করতে পারবে। নিজের প্রতি বিশ্বাস থাকা চাই। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিজের মতো করে জীবন কাটাও। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।